হ্যালো এইচএসসি অ্যান্ড আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি ভালো। তোমরা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচ আছো তাদের জন্য আমি ন্যারেশনের সহজ নিয়ম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই ন্যারেশনটিকে দুটি পার্টে বিভক্ত করেছি গবেষণা করার পর। বিভিন্ন বই রিসার্চ সহ আমার পড়াশোনার স্টাডির জ্ঞানের উপর ভিত্তি করে এই দুটি পার্ট সাজানো হয়েছে। এটি হচ্ছে পার্ট 1, আর একটি থাকবে পার্ট 2। তো পার্ট 1 এ আমরা আলোচনা করব রিপোর্টিং ভার্ব নিয়ে, আর পার্ট 2 তে আমরা আলোচনা করব রিপোর্টেড স্পিচ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রামার বা ন্যারেশন। ন্যারেশন পরীক্ষায় আসে 7 দাগে। ন্যারেশন পরীক্ষায় আসে 7 দাগে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলা হয়। মার্কস 5 থাকে। ন্যারেশনে 5 আউট অফ 5 পাইতে হলে সেন্টেন্স এবং টেন্স ভালোভাবে জানতে হবে। রিপোর্টিং ভার্ব এবং জেনারেল রুলস অবশ্যই টানা মুখস্থ থাকতে হবে। বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, তো এখানে একটা সেন্টেন্স দেয়া আছে, সজীব সেই টু মি আর ইউ গোয়িং টু ঢাকা। সজীব আমাকে বলল, তুমি কি ঢাকা যাচ্ছ? আর ইউ গোয়িং টু ঢাকা। এখানে সজীব সেড টু মি, এই সেন্টেন্সটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। খুব মনোযোগ সহকারে দেখবেন, এই সেন্টেন্সটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আর ইউ গোয়িং টু ঢাকা এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আজকে আমি পূর্বেই বলেছি রিপোর্টিং ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, রিপোর্টিং ভার্বের পরিবর্তন নিয়ে। তো সজীব সেই টু মি, এখানে সজীব হচ্ছে মূলত সাবজেক্ট এবং মি হচ্ছে অবজেক্ট। সেই সাথে এখানে সেই টু হচ্ছে রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার? আর ইউ গোয়িং টু ঢাকা এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো মূলত পুরো ন্যারেশনটা 3টে টেবিলে বিভক্ত করা হয়েছে। এটি হচ্ছে টেবিল নাম্বার 1, সেন্টেন্স, রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা উঠে যা কি বসবে। অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বাক্য রিপোর্টিং ভার্বে পরিবর্তন হয়ে বসবে সেই টু বা টোল্ড, এবং ইনভার্টেড কমা উঠে যা হবে তা হচ্ছে ড্যাট। ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক বাক্যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে হবে আস্কড, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে ইফ ইয়েস নো কোশ্চিন হলে। আমি আপাতত আপনারা এটুকুই জেনে রাখেন, পরবর্তী ইয়েস নো কোশ্চিন সহ ডাব্লিউএইচ কোশ্চিন বোঝানো হবে। ডাব্লিউএইচ ওয়ার্ড হলে ডাব্লিউএইচ ওয়ার্ড, যদি ডাব্লিউএইচ কোশ্চিন থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ বুঝালে ওয়ার্ডার্ড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, কিছু না বুঝালে টোল্ড। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু, যদি সেন্টেন্সটি মানে রিপোর্টেড স্পিচটি নেগেটিভ হয় তাহলে নট টু বসবে। অপটেটিভ বা প্রার্থনামূলক বাক্য, এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে প্রেড বা উইশড হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসবে। এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক বাক্য, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে এক্সক্লেমড উইথ জয়, যদি আনন্দ বুঝায় তাহলে হবে এক্সক্লেমড উইথ জয়, যদি দুঃখ বুঝায় তাহলে হবে এক্সক্লেমড উইথ সরো। কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ড্যাট বসবে। এখন মনে রাখার কৌশল, তো এই চারটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখতে পাবেন শুধুমাত্র ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই দুটি সেন্টেন্স বাদে বাকি সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রে বা বাকি 3টি সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসবে। আর ইন্টারোগেটিভ আস্কড, প্রশ্ন করা, জিজ্ঞাসা বোঝাবে আস্কড। অ্যাসার্টিভ সেড টু বা টোল্ড। অপটেটিভ প্রেড বা উইশড। এক্সক্লামেটরি এক্সক্লেমড উইথ জয় বা সরো। ইম্পারেটিভ এর ক্ষেত্রে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, কিছু না বোঝালে টোল্ড। তো চলুন আমরা আরো একবার টেবিলটি ভালোভাবে পড়ে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে
সেই টু বা রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে হবে সেই টু বা টোল্ড, ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে ড্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে হবে আস্কড, এবং যদি সেটা ইয়েস নো কোশ্চিন হয় তাহলে হবে ইফ। আর যদি ডাব্লিউএইচ কোশ্চিন যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হু, হোম, হাউ, হুইচ, হোয়েন ইত্যাদি দ্বারা যদি বাক্য শুরু হয় বা প্রশ্ন বোঝায় তাহলে ওই ওয়ার্ডটি হবে। যদি হু দ্বারা বোঝানো হয় তাহলে হুই হবে, যদি হোয়ার দ্বারা বাক্য প্রশ্ন শুরু হয় তাহলে হোয়ার হবে। ওকে, কি উঠে গিয়ে? দ্য ইনভার্টেড কমা উঠে গিয়ে। ইম্পারেটিভের ক্ষেত্রে যদি সেন্টেন্সটি যে আদেশ বোঝায় তাহলে হবে অর্ডারড, উপদেশ বোঝালে হবে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে হবে রিকোয়েস্টেড, কিছু না বোঝালে হবে টোল্ড। যদি সেন্টেন্সটি রিপোর্টেড স্পিচটি নেগেটিভ হয় তাহলে হবে নট টু, ইনভার্ট কমা উঠে গিয়ে। যদি পজিটিভ হয় তাহলে হবে শুধু টু। কোঅপারেটিভ বা প্রার্থনামূলক বাক্যের ক্ষেত্রে প্রেড বা উইশড কি উঠে গিয়ে? রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে, ইনভার্ট কমা উঠে গিয়ে ড্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় যদি আনন্দ বোঝায়, আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে ড্যাট। আশা করি এর থেকে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা সেন্টেন্সের গঠন এবং সেই সাথে উদাহরণ নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই লাইক কফি, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, কফি হচ্ছে অবজেক্ট। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, লাইকটা হচ্ছে ভার্ব, কফিটা হচ্ছে অবজেক্ট। এখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নেওয়া হয়েছে, হি সেইড টু মি, সে আমাকে বলল, আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা পরিবর্তনটা আরেকবার দেখে আসি, অ্যাসার্টিভের ক্ষেত্রে বর্ণনামূলক বাক্য অ্যাসার্টিভের ক্ষেত্রে সেড টু বা এর পরিবর্তে টোল বা সেড টু এ রাখা যায়, ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট বসে। ওকে, তো চলুন নিচে যাই। হি সেইড টু মি আছে, এখানে নেওয়া হয়েছে হি টোল্ড মি, সেড টু এর পরিবর্তে টোল্ড নেওয়া হয়েছে, মির জায়গায় রয়েছে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাট নেওয়া হয়েছে। আর এই যে বাকি অংশটুকু পরবর্তী পার্ট 2 তে আলোচনা করা হবে। ক্লিয়ার? তো চলুন আরো একবার আমরা দেখে নেই। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেই টু বা এর পরিবর্তে টোল্ড, রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে ড্যাট। ঠিক সেম কাজটা কিন্তু এখানে করা হয়েছে। এখন আমরা জানবো ইন্টারোগেটিভের স্ট্রাকচার এবং উদাহরণ সম্পর্কে। ইন্টারোগেটিভের মূলত দুইটা স্ট্রাকচার হবে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন অথবা ডাব্লিউএইচ কোশ্চিন দ্বারা শুরু হবে। তো এক্সাম্পল হিসেবে আর ইউ গোয়িং টু ঢাকা, এখানে আরটি হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, গোয়িং হচ্ছে মেইন ভার্ব, আর ঢাকা হচ্ছে অবজেক্ট, টু ঢাকা হচ্ছে অবজেক্ট। আর ডাব্লিউএইচ কোশ্চিনের ক্ষেত্রে এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি, হোয়ার হ্যাভ ইউ গান, এখানে হোয়ারটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চিন আর বাকিটা হচ্ছে অবজেক্ট। ওকে, বাকিটা হচ্ছে অবজেক্ট। ওকে, তো এখন পরিবর্তনের বিষয়টা যদি আমরা আসি, সজীব সেইড টু মি, সজীব আমাকে বলল, আর ইউ গোয়িং টু ঢাকা, সজীব আমাকে বলল তুমি কি ঢাকা যাচ্ছ। সজীব সেইড টু মি আর ইউ গোয়িং টু ঢাকা, সজীব আমাকে বলল তুমি কি ঢাকা যাচ্ছ। তাহলে এটার উত্তর আপনি কি দিবেন বা আমি কি দেব? হ্যাঁ, ইয়েস আই এম গোয়িং টু ঢাকা, বা আই এম মানে ইয়েস অর নো, মানে যে প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ এবং না অর্থাৎ ইয়েস অর নো দ্বারা বোঝানো হয় সেগুলোকে বলা হয় মূলত কি কোশ্চিন, সেগুলোকে মূলত বলা হয় ইয়েস নো কোশ্চিন। ওকে, ইয়েস নো কোশ্চিন কোনগুলো? যেগুলো প্রশ্নের উত্তর
যেগুলো প্রশ্নের উত্তর আমরা প্রশ্ন করলে শুধুমাত্র হ্যাঁ অথবা না এই দুইটি ওয়ার্ডের মাধ্যমে দিতে পারি, তাহলে সেটি হবে ইয়েস নো কোশ্চিন। ওকে, চলুন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। SHO সজীব। এখন এখানে আছে সেট টু। এখানে রয়েছে সেট টু। ওকে, তো সেট টু এর পরিবর্তে কি হয় সেটা আমরা এখন উপরে গিয়ে দেখে আসি। ইন্টারোগেটিভ প্রশ্নে সেট টু বা রিপোর্টিং ভার্বের পরিবর্তে ASKED বা আস্কড হয়। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমরা আজকে শিখব যে সজীব, এখানে লিখি সজীব ASKED আস্কড মি, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে কি হবে, যদি সেটা ইয়েস নো কোশ্চিন হয়, যদি ইয়েস নো কোশ্চিন হয় তাহলে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে কি বসবে, ইফ বসবে। ইয়েস নো কোশ্চিন হলে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ আমাদের বসবে। কমা ইনভার্ট কমা উঠে গিয়ে ইফ আমরা বসালাম। এখন বাকি অংশটুকু আমরা কোথায় শিখবো? বাকি অংশটুকু আমরা পার্ট 2 তে শিখবো। ক্লিয়ার? পরবর্তী সেন্টেন্সে যাই। she said to me, সে আমাকে বলল, where have you gone, তুমি কোথায় গিয়েছিলে। ওকে, তাহলে এখানে say to এর পরিবর্তে আমরা asked বসিয়ে নিয়েছি মি, এবং মির জায়গায় মি রেখে দিয়েছি। WH কোশ্চিন হওয়ার কারণে WH ওয়ার্ডটি আমরা এখানে বসিয়েছি। চলুন আরো একবার আমরা চারটি দেখে নেই। ইন্টারোগেটিভ প্রশ্নসূচক বাক্য বা আস্কড ইফ ইয়েস নো কোশ্চিন হলে WH ওয়ার্ড, WH কোশ্চিন হলে, যদি সেটা WH কোশ্চিন হয় তাহলে আমাদের কি বসাতে হবে, ইনভার্ট কমা উঠে গিয়ে WH ওয়ার্ডটি বসাতে হবে, যেটা আমরা এখানে বসিয়ে নিয়েছি। আর বাকি অংশটুকু তোমাদেরকে আপনাদেরকে কালকে শেখানো বা পার্ট 2 তে শেখানো হবে। এখন আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী কি? ভার্ব প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। গিভ মি এ কাপ অফ টি, গিভ মি এ কাপ অফ কফি বা গিভ মি এ কাপ অফ টি, ডন্ট টেল এ লাই, এই দুটি সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে গিভ হচ্ছে প্রথমে ভার্ব আর বাকিটি হচ্ছে অবজেক্ট। এখানে একটি সাবজেক্ট, যে গিভ মি এ কাপ অফ টি, তুমি আমাকে এক কাপ চা দাও বা এক কাপ কফি দাও, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে একটি ভার্ব সবসময় উজ্জ থাকে, সেই উজ্জ ভার্বটি হচ্ছে কি? ইউ, মানে তুমি আমাকে দাও, তুমি আমাকে দাও। কখনো কখনো দিতে হবে বিষয়টা। তো উদাহরণ হিসেবে আমি যদি বলি, আই সে টু মি, এখানে আই সে টু মি দিলেও হবে, সমস্যা নাই। গিভ মি এ কাপ অফ কফি, এখানে আই সে টু মি গিভ মি এ কাপ অফ কফি, এখানে কি বোঝাচ্ছে, যে আমি তোমাকে বললাম বা আমি তাকে বললাম যে আমাকে এক কাপ কফি দাও। এখানে কি বোঝাচ্ছে? অর্ডার বোঝাচ্ছে, আদেশ। এই কারণে এখানে সে টু এর পরিবর্তে অর্ডার বসানো হয়েছে, যে আই অর্ডার্ড হিম। ওকে, আই অর্ডার্ড মি টু গিভ মি এ কাপ অফ টি। টুটা কি কারণে? এটি হচ্ছে একটি হাবোধক বাক্য, এই কারণে এই টুটা এখানে বসানো হয়েছে। চলুন আমরা উপরে গিয়ে বিষয়টি ক্লিয়ার হই। যেমন ইম্পারেটিভের ক্ষেত্রে যদি আদেশ বোঝায় অর্ডার্ড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, কিছু না বোঝালে টোল্ড। টু যখন সেন্টেন্সটি হাবোধক হবে তখন সেটি হবে টু, যখন সেন্টেন্সটি না বোধক হবে তখন হবে নট টু। এই বিষয়টি কিন্তু আমি এখানে তোমাদের দেখাচ্ছি। ওকে, যেমন দা টিচার সেড টু মি, টিচার আমাকে বললো, ডন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। এটি একটা উপদেশ বোঝাচ্ছে। এখানে দা টিচার অ্যাডভাইসড মি, এখানে উপদেশ বোঝার কারণে সেড টু এর পরিবর্তে আমরা কি বসাইছি? টোল বসাইছি। উপদেশ বোঝার কারণে সেড টু এর পরিবর্তে আমরা টোল বসাইছি। মির জায়গায় আমরা রেখে দিলাম এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে, এই কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে আমরা কি লিখেছি? নট টু লিখেছি, কারণ ডন্ট
ডোন্ট টেল এ লাই, ডোন্ট টেল এ লাই, এই বিষয়টি হচ্ছে একটি না বোধক বাক্য। ওকে, তো এখন আমরা অবজেক্টিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। অবজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সর্বপ্রথম মে থাকবে, MAY, মে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই থাকবে অবজেক্টিভ সেন্টেন্সে। মে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল হিসেবে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার প্রতি মঙ্গল করুক। ফাদার সেইড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ, এখানে ফাদার প্রেড মি। কারণ অবজেক্টিভ সেন্টেন্সে আমরা কি শিখেছি, রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে প্রেড বা উইশড বসে এবং কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, ড্যাড বসে। উপরে গিয়ে আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। অবজেক্টিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে প্রেড বা উইশড বসে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ড্যাড বসে। ওকে, তো ফাদার প্রেড মি ড্যাড এই পর্যন্ত আপনারা শিখে রাখেন, আর বাকি রিপোর্টের স্পিচটুকু আমরা পার্ট 2 তে শেখাবো। এক্সক্লামেটরি সেন্টেন্স, হোয়াট বা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লামেশন সাইন। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, একটি পাখিটি কি সুন্দর। এখানে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এখানে হোয়াট প্লাস এ বা এন বা প্লাস এইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বার্ড হচ্ছে ইট ইজ নাউন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বার্ড হচ্ছে নাউন সাবজেক্ট, এই পুরোটা হচ্ছে নাউন সাবজেক্ট। তো শি সেড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, যদি সেটা আনন্দ বোঝায় তাহলে কি হবে, আমি আপনাদেরকে বলেছিলাম যদি রিপোর্টিং ভার্বটা আনন্দ মানে রিপোর্টেড স্পিচটা আনন্দই বোঝায় তাহলে শি এক্সক্লেমড উইথ জয়, মানে এক্সক্লেম উইথ জয় বসে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে, তাহলে শি সেড এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে এখানে ড্যাড, আর বাকি অংশটুকু পরবর্তী পার্ট 2 তে আপনারা দেখতে পাবেন। ওকে, তো আমি আপনাদেরকে একটা জিনিস ইনশিওর করতে পারি, এই চার্টটি যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন এবং ভালোভাবে যদি মুখস্থ করেন তাহলে সেন্টেন্স ধরা থেকে শুরু করে সেন্টেন্স চেনা, সেই সাথে পরিবর্তনগুলো আপনাদের করা খুবই সহজ হবে। পরবর্তী পার্ট 2 ভিডিও আমি আনবো, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। মূলত এই চ্যানেলে এসএসসি এবং এইচএসসি সেই সাথে অ্যাডমিশন প্রার্থীদের জন্য ভিডিও আপলোড করা হবে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।